এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি, নয়া ফ্যাসিবাদ আনার জন্য নয়। এক ফ্যাসিস্টের রানীকে আমরা উৎখাত করেছি, আর এক ফ্যাসিস্ট রাজা বসানোর জন্য নয়। ইন্টারিমকে মনে রাখতে হবে, আপনারা ইন্টারিম রিমঝিম করার জন্য আপনারা কিন্তু ক্ষমতা যান নাই। যারা আধিপত্যবাদ শক্তিকে চূড়ান্তভাবে থামিয়ে শাহবাগের বিপরীতে কালচারাল ফাইটের যে নতুন সূচনা, সেটা ছিল শাপলা। এই শাপলার মাধ্যমে বর্তমানে আধিপত্যবাদী শক্তি, যেটা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতে পালিয়ে গেছে, তারা তাদের রেজিমকে টেনে নেওয়ার জন্য 2013 সালের এই 5ই মের মাধ্যমে কিন্তু তারা তাদের গুম এবং খুনের রাজনীতির প্রাথমিক সূতিকাগার নির্মাণ করে। ফলে আমরা যে বিগত 12 বছর এই 13 পর থেকে ধুঁকতেছিলাম জাতি হিসেবে, আমরা কিন্তু এই বলয়ের মধ্য থেকে এই আওয়ামী কিন্তু গড়ে উঠেছি। আমাদের এই প্রজন্ম কিন্তু আওয়ামী লীগের বাহিরে ভিন্ন কোনো শক্তিকে পলিটিক্যাল এবং কালচারাল জায়গায় দেখে নাই। ফলে আমরা গড়ে উঠছি কিন্তু এই জায়গা থেকেই। তখনও একটা বিরোধী দল বাংলাদেশে ছিল, কিন্তু বিরোধী দল হিসেবে তারা কতটুকু ছিল এটা আপনারা জানেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ফলে এখন আমাদেরকে দেখতে হবে, শাহবাগে যেই শাপলাতে যেই গণহত্যা চালিয়েছে, এই শাপলা গণহত্যাকে এখন পর্যন্ত পলিটিক্যালি এবং কালচারালি অ্যাড্রেস করার সেই হিম্মত যারা বাংলাদেশে নয়া হাসিনা হয়ে ওঠার একটা নতুন আবাস দিচ্ছে, তারা কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলে নাই। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আগামী দিনে আমরা আসলে কাদেরকে আনতে যাচ্ছি। বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই যে শাপলায় গোটা বাংলাদেশের ওলামায়ে কেরামকে, তৌহিদি জনতাকে নামিয়ে দিয়ে কারা মাঠ থেকে উঠে গিয়েছিল, এবং তারা কিন্তু আগামী দিনের বাংলাদেশের ক্ষমতার স্বপ্ন দেখতেছে। তারা কিন্তু আগামী দিনের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার একটা নতুন প্রেক্ষাপট সূচনা করার চেষ্টা করতেছে। ফলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে, যে আমরা আসলে কাদের পিছনে লাইন দিব, কাদেরকে আমরা রাষ্ট্রের ইমাম বানাবো, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই জায়গায় যদি আমরা পুনরায় ভুল করি, তাহলে আবারও কিন্তু একটা ইন্ডিয়ান হেজেমনি এবং তালুকদারের ভিতরে আমরা ঢুকে যাব। তারা কিন্তু আবারও আমাদের একটা এই অঞ্চলকে একটা জমিদারি প্রথার ভিতরে ঢুকিয়ে দিবে। ফলে আমি মনে করি এই অঞ্চলের মানুষের মৌলিক যেই ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে ওলামায়ে কেরাম যেই স্পেকট্রাম আমাদের ভিতরে তারা দিয়ে রাখে। এই জায়গায় আমাদেরকে একত্রিত থাকতে হবে, কোনোভাবেই যেন এক হাসিনাকে আমরা উৎখাত করেছি, নয়া হাসিনা আনার জন্য নয়। এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি, নয়া ফ্যাসিবাদ আনার জন্য নয়। এক ফ্যাসিস্টের রানীকে আমরা উৎখাত করেছি, আর এক ফ্যাসিস্ট রাজা বসানোর জন্য নয়। ফলে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সেই জাতীয় নাগরিক পার্টি সেই চেতনাকে লালন করে আগামী দিনের বাংলাদেশের নয়া রাজনীতি তৈরি করতে চায়। অতএব আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের রাজনীতি হবে নতুন রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আধিপত্যবাদী যে শক্তি, এই শক্তি থেকে বের করে এনে বাংলাদেশের জনগণের রাজা হবে আমাদের ভিতর থেকে, যারা আমাদের জনগণকে রিপ্রেজেন্ট করে। ফলে ধন্যবাদ সবাইকে। আমরা যেন অনতিবিলম্বে, আমাদের বক্তাগণ বলে গেছেন, রাষ্ট্রের দায় এখন পর্যন্ত শাপলার যতগুলো মামলা রয়েছে, কোনো মামলা কিন্তু এখন পর্যন্ত উত্তোলন করা হয় নাই। মোদী বিরোধী আন্দোলনে যতগুলো মামলা হয়েছে এখন পর্যন্ত কিন্তু এই মামলাগুলো উইথড্র করা হয় নাই। 5ই আগস্টের পরে অনেকগুলো হয়েছে, এখন পর্যন্ত হয় নাই। ফলে এই দায় কার? এই ইন্টারিম আমাদের রক্তের উপর, শহীদদের উপর দিয়ে তৈরি হয়েছে। অতএব ইন্টারিমকে মনে রাখতে হবে, আপনারা ইন্টারিম রিমঝিম করার জন্য আপনারা কিন্তু ক্ষমতা যান নাই। শাপলা গণহত্যা বোঝার আগে আমাদের আসলে বুঝতে হবে শাহবাগ কি ছিল, বা শাহবাগের কালচারাল ন্যারেটিভ আসলে কিভাবে আসলে উৎপাদন হয়েছে, এবং শাহবাগের মধ্য থেকে রাষ্ট্র বনাম ইসলাম কিভাবে দাঁড় করানো হয়েছে, এবং একই সাথে শাহবাগ কিভাবে আসলে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি একটা বর্গ তৈরি করা হয়েছে। ইভেন আমরা যে এত গণহত্যা দেখছি, এত নিপীড়ন দেখছি শেখ হাসিনার আমলে, সেই নিপীড়নের প্রত্যেকটার বেস কিন্তু ছিল একটাই ইস্যু, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। যখনই কোনো মানুষ ডেমোক্রেটিক একটা ট্রানজিশনের মধ্যে থেকে যাইতে চাইতো বা গণতান্ত্রিক একটা আন্দোলন করতে চাইতো, তখনই শেখ হাসিনা তাদেরকে একটা বর্গে ফালাইতো যে ওরা শিবির অথবা ওরা স্বাধীনতার বিপক্ষে শক্তি। যেহেতু ওরা স্বাধীনতার বিপক্ষে শক্তি, সেহেতু ওরা কিলাবল। এবং এই ন্যারেটিভের মধ্যে থেকেই কিন্তু প্রথম
শাপলাতে যখন গণহত্যা চালানো হয়েছে, সিভিল সোসাইটি থেকে প্রত্যেকটা মানুষ সেই গণহত্যা সমর্থন দিচ্ছে। তার একমাত্র কারণ তারা মনে করছে এবং শেখ হাসিনা এই কালচারাল বাহিনীটা তৈরি করতে সক্ষম হয়েছে। আপনি যদি দেখেন যে কোটা মুভমেন্ট যখন শুরু হয়েছে, কোটা মুভমেন্টের প্রথমেও কিন্তু শেখ হাসিনা সবাইকে বলতেছিল যে রাজাকারের বাচ্চা বাচ্চা বলে একটা বর্গ করা, এটা কিন্তু একটা লম্বা কালচারাল স্ট্রাগলের বা কালচারাল ন্যারেটিভের মধ্যে থেকে তারা এটা প্রতিষ্ঠা করছে। এবং আপনি যদি দেখেন বিশ্বজিৎ হিন্দু, কিন্তু বিশ্বজিৎ মারা গেছে শিবির ট্যাগ। এই যে বর্গ তৈরি করার মধ্য থেকেই সে আসলে গণহত্যাগুলো চালাই যেতে সক্ষম হয়েছে। তো আমরা যদি দেখি যে 2013 সালের 5ই মে ঘটনাটা ঘটলো, ঠিক 2013 সালের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 28টা গুমের ঘটনা ঘটছে। এবং 2013 সালে বা 14 সালে তখন যে যুদ্ধাপরাধীর বিচারগুলো হচ্ছিল, সেই যুদ্ধাপরাধীর বিচারেও যারা ফাঁসির বিরুদ্ধে দাঁড়াইছিল তাদেরকেও হত্যাযোগ্য করা হয়েছিল। এবং সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করেও বিভিন্ন অঞ্চলে তারা গণহত্যা চালানো শুরু করেছিলেন। এবং আপনি যদি দেখেন যে সাইদির হত্যার বিপক্ষে যারা দাঁড়াইছিল, তখন একটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা ন্যারেটিভে উঠাই দিচ্ছে যে সাইদিকে চাঁদে দেখা গেছে। চাঁদে দেখা গেছে কি গেছে না, সেটা একটা মানুষের পার্সপেক্টিভ, অথবা এটা যদি সত্য মিথ্যা হয় সেটা একটা আলোচনার বিষয়। আমরা ধরে নিলাম সেটা মিথ্যা, কিন্তু এটা কিন্তু হাসির পাত্র করে একটা ফেক একটা ন্যারেটিভ দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, দেখো ইসলামিস্টরা বা ধর্মপ্রাণ মুসলমানরা তারা এখনো আসলে পুরাতন জমানায় আছে, তারা নিউ মডার্ন সোসাইটি তারা বুঝতেছে না এবং তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এবং এই তখন কিন্তু 4 দিনে 200+ মানুষ মারা গেল, কিন্তু তাদের কিন্তু মারা যাওয়ার ইস্যুটাকে কিন্তু হেডলাইন হলো না বা সোশ্যাল মিডিয়ার হেডলাইন হলো না। হেডলাইন কিন্তু হয়েছে একটাই, যে সাইদিকে চাঁদা দেখা গেছে। এই যে ন্যারেটিভের মধ্যে থেকে সূক্ষ্ম ন্যারেটিভের মধ্যে থেকে তারা কিভাবে আমাদেরকে কি লেভেল বানাইতেছে। এবং আপনি যদি দেখেন 2013 সালে সাতক্ষীরাতে আসলে কি হয়েছে, 2013 সালের পরে সাতক্ষীরাতে স্পেসিফিকভাবে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে নি ক্যাপিং। যেসব মানুষগুলা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছিল, এইখানে সব হেফাজতের মুভমেন্টের মানুষদেরকে বলা হয় যে তারা ইসলামের জন্য তারা রাস্তায় আসছে, কিন্তু এখানে কিন্তু ইসলামের থেকেও আরেকটা বড় কোশ্চেন ছিল গণতন্ত্রের কোশ্চেন। কারণ তখন শেখ হাসিনা একটা ইলেকশনকে কিভাবে নিজে একটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজের অধীনে ইলেকশন দিয়ে 154টা আসন সে ভাগাই নিয়েছিল এবং সেইটার বিপক্ষে এবং ইসলামকে তারা ডিল করার জন্য কিন্তু তারা তখন মাঠে নামে। এবং সাতক্ষীরাতে যে ঘটনাটা ঘটে, সাতক্ষীরাতে আমি আমার নিজের ফিল্ড ওয়ার্কে আমি দেখি, আমি দীর্ঘদিন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার ফলে গুমের ঘটনাটা ঠিক 2013 সালের শাপলা গণহত্যার পরে ঘটে এবং নি ক্যাপিং এবং এই যে অসংখ্য জনগোষ্ঠীর মানুষকে বিভিন্ন মামলার মধ্যে থেকে তাদেরকে আটকে ফেলা। এবং সেই মামলাগুলো কিভাবে হইতো, যেমন একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলো একটা পুলিশ, কিন্তু পুলিশই বাদী হয়ে আবার মামলা করলো। পুলিশ বাদী হয়ে মামলার কারণে বিরোধী দলের এক গ্রুপকে সে তো মেরেই ফেললো, আবার তার অপোনেন্ট গ্রুপ বা তার সহযোদ্ধা থেকে সেই মামলার আসামি করলো এবং সেই মামলাতে তার সহযোদ্ধারাই জেল খাটতেছে বা জেলের ঘানি টানতেছে। এবং নিকাপিংয়ের ক্ষেত্রে প্রথমে যে ঘটনাটা তারা করতো, প্রথমে একটা মানুষকে উঠে নিয়ে যেত এবং কাস্টোডিয়াল টর্চার করা হতো, প্রচুর পরিমাণে টর্চার করার পরে সে মানুষটিকে যে কোনো একটা রাতে পায়ে গুলি করে পঙ্গু করা হতো। কিন্তু পঙ্গু করার পরে তাকে কিন্তু রাইট টু ট্রিটমেন্ট দেওয়া হতো না, তাকে নেওয়া হতো হসপিটালে নেওয়ার পরে তাকে সরাসরি উঠানো হতো কোর্টে। তার কিন্তু বিচার পাওয়ার যে অধিকার বা বিচার পাওয়ার যে তার নীতি নৈতিক ব্যাপার, সেটা কিন্তু রাষ্ট্র তখন হরণ করেছে। এবং এটা কিন্তু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কারণ আপনি তাকে বিচার পাওয়ার অধিকার দিচ্ছেন না, আপনি তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন না। এবং সে যেহেতু পায়ে গুলি করার পরে তাকে ট্রিটমেন্টটা না দেওয়ার কারণে তার পাটা কেটে ফেলতে হতেছে। এবং এই যে প্রত্যেকটা ওয়াইড স্প্রেড যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমরা বলতেছি, এই প্রত্যেকটা বিচারহীনতার এই সংস্কৃতি শুরু হয়েছে 2013 সালের শাপলার গণহত্যার পরে। কারণ শাপলার গণহত্যার পরে এমন একটা বাইনারি তৈরি করা হয়েছে যে সেই বাইনারির মধ্যে থেকে সবাইকে কি লেবেল করা হইল। আমাদের খুব একটা যৌক্তিক দাবি, আমাদের গত 17 বছরের ট্রুথ জিনিসটাকে আমাদের রিকভার করতে হবে, সত্য ঘটনাটা আমাদের উদ্ঘাটন করতে হবে। এবং এই সত্য ঘটনা যারা নির্যাতিত নিপীড়িত মানুষ, তাদের সাথে যারা অন্যায় জুলুম করছে, সেই জুলুমের যে ব্যক্তিবর্গ জড়িত, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। এবং অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনার পরে আমাদেরকে জাস্টিস
নির্ধারণ করতে হবে বা জাস্টিস সুরক্ষিত করতে হবে। কারণ জাস্টিস যদি না হয় তাহলে গত 17 বছরে এত মানুষ যারা অন্যায়, অবিচার এবং জুলুমের মধ্যে থেকে গেছে তাদের সাথে ইনজাস্টিস করা হবে না। এবং আমরা যদি নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাই, আমাদের একটা সুসংগঠিত একটা সুবিচার পাওয়ার অধিকার সবার আছে এবং আমরা এই সুবিচারের জন্যই আমাদের লড়াই জারি থাকবে। এবং সুবিচার হওয়ার পরেই, জাস্টিস নির্ধারণ হওয়ার পরেই কিন্তু আমরা রিকনসিলিয়েশনের প্রসেসে আসতে পারবো। এখন অনেকে আমাদের বলতেছে যে আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কি পারবে না। আওয়ামী লীগ কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিচারের মধ্যে থেকে যায়, যতদিন পর্যন্ত তারা তাদের অন্যায় স্বীকার করে এবং আওয়ামী লীগ দল হিসেবে থাকতে পারবে না। আওয়ামী লীগের যেসব ব্যক্তিবর্গ যারা নিরপরাধ তাদেরকে আমরা কোনোদিনই চাই না যে তাদের উপর অন্যায় অবিচার হোক, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ আপনি যদি শাহবাগ দেখেন, শাপলার ঘটনাটা দেখেন এবং আপনি যদি এন্টিমনি প্রোটেস্ট থেকে শুরু করে গুম খুনের রাজনীতি দেখেন, তাহলে আওয়ামী লীগের কোনোভাবেই রাজনীতি করার অধিকার থাকে না। কিন্তু আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে চাই একটা সুবিচারের মাধ্যমে, একটা ন্যায় বিচারের মাধ্যমে, এবং আমরা আওয়ামী লীগকে অবশ্যই ন্যায় বিচারের মধ্যে এনে বিচারের সম্মুখীন করব। শাপলা গণহত্যার 11 বছর পার হয়, তখন আমরা ঘুণাক্ষরেও চিন্তা করতে পারিনি শাপলা গণহত্যার 1 যুগ পূর্তি যখন হবে সেই সময়টাতে আমরা আসলে একটি স্বাধীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অবস্থান করব এবং এই গণহত্যার বিচার এবং শহীদদের যে রাষ্ট্রীয় মর্যাদা সহ বাকি যে সকল দাবি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। তো সেই জায়গা থেকে একটা আনন্দের অনুভূতি তো অবশ্যই আছে, কিন্তু একই সাথে একই সময় এত বড় একটা গণহত্যার পর এই গণহত্যার শিকার যে গোষ্ঠী, যে মানুষজন, তাদের প্রতি যে নির্মম অবহেলা এবং তাদেরকে মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে তাদেরকে সাবহিউম্যান বানায়, তাদেরকে ডিহিউম্যানাইজ করার মধ্য দিয়ে তাদের রক্তকে যে ফ্যাসিবাদ হালাল করেছিল, আমাদেরকে মনে রাখতে হবে যে এই শাহবাগ, এই শাপলার ঘটনার মধ্যে ফ্যাসিবাদ পাকাপোক্তভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। শাহবাগ দিয়ে যেটা শুরু, শাপলা দিয়ে শাপলা যখন সে সফলভাবে, মানে তাদের ভাষায় সফলভাবে এক্সিকিউট করতে সক্ষম হয় এবং এতগুলো মানুষকে রাতারাতি নাই করে দিতে সক্ষম হয়, তাদের কথা কোথাও নেই, কোনো মিডিয়ায় নেই, কোনো মানুষের মুখে নেই, সুশীল সমাজের মুখে নেই, যেন এই রক্তগুলোর কোনো দামই নেই। কিছু ইনসেক্ট এখানে হয়তো তাদেরকে পিষে দেওয়া হয়েছে। এই একটা অবস্থা তৈরি করার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ পুরোপুরি তারা এই ঘেড়ে বসে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে। কিন্তু একই সাথে শাপলা যেই কালেকটিভ ব্যর্থতা আমাদের যে দুর্ভোগ নিয়ে এসেছিল আমাদের জনজীবনে, বাংলাদেশের মানুষের জনজীবনে, একই সাথে শাপলা আমাদের মুক্তির প্রথম বীজটা রোপণ করে দিয়েছিল বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি শাপলা যদি না হতো তাহলে 24 হতো না। শাপলার মধ্যে দিয়ে যে শিক্ষাটা আমরা পেয়েছিলাম, যে আজকে আপনি যদি মনে করেন যে সে আমার থেকে ডিফারেন্ট, আমার মানে তার মত প্রতিষ্ঠা হলে হয়তো আমার জন্য ক্ষতি, বা আমার থেকে মতাদর্শে সে হয়তো 180 ডিগ্রি ভিন্ন দিকে আছে, এই জন্য আমি তার উপর কোনো নির্যাতন, কোনো জুলুম এবং যে কোনো পারসিকিউশনের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, আমি সেটাকে সমর্থন দিব এবং সেটাকে আমি লেজিটিমাইজ করব। এই যে প্রবণতাটা বাংলাদেশের এলিট সমাজ এবং বাংলাদেশের কালচারে, যে কালচার ন্যারেটিভে যে প্র্যাকটিসটা সৃষ্টি হয়েছিল, সেটার ফলে কিন্তু আমরা দীর্ঘদিন এই ফ্যাসিবাদের মানে কবজার মধ্যে ডুবেছিলাম। এবং দেখা গেল যে বাংলাদেশ তখনই মুক্ত হলো যখন মানুষ এই সকল ভেদাভেদ ভুলে গেল। মানুষ এই প্রশ্নটা করলো না যাকে মারা হচ্ছে সে আসলে কি, সে কি ডান না বাম, সে কি হুজুর, সে কি ইসলামপন্থী, তার কি জীবনের দাম আছে কি নাই, এই প্রশ্ন কিন্তু মানুষ 24-এ করেনি। এবং ঠিক এই কারণেই সারা বাংলাদেশের সকল মানুষের, সকল মত ও পথের মানুষের একসাথে নেমে আসার মধ্য দিয়ে কিন্তু 24-এর বিজয়টা আমাদের অর্জন হয়েছে।
এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা লার্নিং আছে যে শাপলা যে ট্র্যাজেডি সৃষ্টি করেছিল সেই ট্র্যাজেডি আবারও হবে যদি আমরা 24-এর শিক্ষাটাকে আমরা ধরে না রাখি। এখন বাংলাদেশের যারা শত্রু, বাংলাদেশের যারা এনিমি, তারা কিন্তু চেষ্টা করছে আবার আমাদেরকে সেই 2013 সালে ফিরিয়ে নিয়ে যাইতে। এমন ভাবে নিজেদের মধ্যে ভেদাভেদটা তৈরি করার চেষ্টা করছে, এমন ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে একে অপরের রক্তকে আবার হালাল মনে করবে, আবার একইভাবে এই সুযোগ নিয়ে নতুন একটা ফ্যাসিবাদ অথবা পুরনো ফ্যাসিবাদের পুনর্বাসন বাংলাদেশে সম্ভবপর হবে। এবং এইটা একটি বৈশ্বিক, এটা আন্তর্জাতিক আগ্রাসনের একটি অন্যতম বড় লক্ষ্য। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সর্বাত্মক সতর্ক থাকতে হবে। এবং একই সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানের যে মোটো, সেটাকে ভিত্তি করে আমি বলতে চাই যে শাপলা হত্যাকাণ্ডের একটি স্বাধীন ও আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। আমরা আজও জানি না শাপলায় গণহত্যায় কত মানুষ শহীদ হয়েছিলেন, তাদেরকে খুঁজে এখনো বের করা সম্ভব। কত মানুষ পঙ্গু হয়েছিলেন, আহত হয়েছিলেন, তাদেরকে এখনো খুঁজে বের করা সম্ভব। 24-এর অত্যন্ত দুঃখের ব্যাপার যে ইন্টারিম আজও এই 24-এর শহীদদের এবং আহতদের পুনর্বাসন এবং তাদের যে সঠিক তথ্য বের করা সেখানেও ব্যর্থ। কিন্তু তার মানে এই না যে আমরা শাপলাকে কোনোভাবে ভুলে যেতে পারি। দোষীদের বিচার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদদের রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে, যেমনটি আমরা 24-এর শহীদদের ক্ষেত্রে দেখেছি। আমরা দাবি করি শাপলায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদায় শহীদের স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে তাদের পরিবারদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রত্যেক আহত এবং শহীদ পরিবারের জন্য ক্ষতিপূরণের যথাযথ ব্যবস্থা করতে হবে।